আজকে সামান্ত শারমিনের একটা ভিডিও দেখলাম, যেখানে সে হচ্ছে কথা প্রসঙ্গে সাংবাদিককে ইন্টারভিউর মধ্যে বলছিল যে ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে পুরো রাষ্ট্রযন্ত্র, আহ, যেহেতু ওসমান ওসমান হাদির পক্ষের ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তে, পুলিশ সেনাবাহিনী সব ওসমান হাদিদের কথায় উঠে বসে। তারপরও কেন ওসমান হাদির যে খুনি সে ধরা পড়লো না? ধরা পড়েনি কারণ হচ্ছে ভারত বিদ্বেষটাকে জাগিয়ে তোলার জন্য ওসমান হাদি হত্যার দরকার ছিল। এটা সামান্ত শারমিনের ভিডিও। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তুই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিট নিয়ে এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। তো ধরেন সামান্ত শারমিন আজকে এই কথা বলতেছে, এই কথাটা আমরা তো শুরু থেকেই বলে আসি, ভারত বিদ্বেষকে জাগিয়ে তোলার জন্য এই কাজটা করা হয়েছে। যে শুধুমাত্র ভারত নামের যে একটা জুজু তৈরি করেছে পাকিস্তানপন্থী হায়নারা, ভারত বিরোধিতার নামে যে রাজনীতিটা করছে, সেখান থেকে ওসমান হাদিকে হত্যা করা তাদের জরুরি ছিল বাংলাদেশের আমজনতাকে ভারত বিদ্বেষ জাগায় তোলার জন্য। এই যে ভারতকে একটা ভারতীয় আধিপত্যবাদ নামের একটা অলৌকিক বিষয় তারা তৈরি করে ফেলছে, একটা বাবল তৈরি করে ফেলছে, এই জিনিসটা তো আসলে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। আপনি দেখেন জামাত থেকে শুরু করে এই যে উগ্রপন্থী দলগুলো রয়েছে বা ধরেন বিএনপি, তারা আজীবন ভারত বিরোধিতার বাইরে তাদের প্রোডাক্টিভ কাজ কি আছে? তারা আপনাকে কি কমিটমেন্ট করতে পারে? তারা এই দেশকে কি দিয়েছে? সারাক্ষণ আপনাকে বুট করে রাখছে শুধুমাত্র ভারত বিরোধিতা দিয়ে। ভারত তাড়াতাড়ি, মানে এমন একটা ব্যাপার আপনাকে এমন ভাবে বুঝাবে যে তোমার হাতেই আজকে বাংলাদেশের নিরাপত্তা নির্ভর করছে। ভারতীয় আধিপত্যবাদ সবকিছু ছিনায় নিয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করে ফেলতেছে, তুমি তাড়াতাড়ি রাস্তায় নামো, তুমি বাঁচাও। এগুলা বলে মূলত আপনাদেরকে রাস্তায় নামায় ওরা নিজের ক্ষমতাটাকে টিকায় রাখার জন্য। ভারত আজ পর্যন্ত কোন জায়গায় হামলা চালাইছে বাংলাদেশে? বরং বাংলাদেশটা জন্মের সময় ভারত সাপোর্ট দিছে। তারপরে কোনোদিন ভারত এই দেশে কোনো রকম আগ্রাসন চালায় নাই। যদি আগ্রাসনের কথা আসে তাহলে বলেন না কেন যে বাংলাদেশে ইংরেজি ভাষা কেন চলে? কেন আজকে আমাদেরকে মানে কর্পোরেট ওয়ার্ল্ডে গেলে কথা বলতে হয় ইংরেজিতে? কেন আমাদের এডুকেশন বাংলার চাইতে ইংরেজি বেশি প্রাধান্য পাচ্ছে? কই তখন আপনাদের মনে হয় না যে মার্কিন আধিপত্যবাদ এখানে চলে আসছে, এটার বিরুদ্ধে কথা বলতে হবে, লড়াই করতে হবে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমার সংস্কৃতি রক্ষা করতে হবে? এই যে পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাগুলা, ওরা আজ পর্যন্ত বলছে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা? যে এই দেশের সিনেমায় মানে হিন্দি ছবি চললে ঝামেলা হয়ে যাবে, ভারত চলে আসবে, ইংলিশ ছবি যে চলতেছে আমেরিকা আসে না? হিন্দি সিরিয়াল দেখলে এখানে ভারতীয় আধিপত্যবাদ চলে আসে? হিন্দি এডুকেশন সিস্টেমে আসে না, মানে ইংরেজি এডুকেশন সিস্টেম থেকে আসে না? সব বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রত্যেক মোল্লা সারা জীবন মানে মুনাজাত করে, আল্লাহ আমার পোলাটা যাতে ইংলিশ মিডিয়ামে চান্স পায়। এই ফকিন্নির বাচ্চা বোঝে না? ওরে বলছেন আজ পর্যন্ত যে তুই এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কেন কথা বলছ না? এখানে তো হিন্দি ভাষায় কোনো পড়াশোনা করানো হয় না। তারপরে সারাক্ষণ মানে ভারত আধিপত্যবাদ, ভারতের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। এই ওসমান হাদি নামের আরেকটা নটাঙ্কি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত, ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম,
কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে, যেহেতু কাজটা আমি করি নাই। সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো, কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, এটা সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়, কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে। তো এটা গেল, তাদের সাথে জড়িত র্যাবের সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন, আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই, ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করব, সে কিছুক্ষণ পরে, তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া, ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। অ্যান্ড আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি, যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার 2টা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নাই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এগুলোর সাথে জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ,
তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিছি, সে বলছে ভাই হাদিয়া দিছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপর এই যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো, এবং তখন কিন্তু আমরা টর্চার করব। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন? যে আমি ওরা মার্ডার করছি, প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কাউসারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। হ্যাঁ, নিজেরা খুন কইরা ভারত বিরোধিতা আপনাকে মধ্যে চেগাইয়া দিচ্ছে। এই কাজটা করতে হচ্ছে গিয়ে হিটলার। হিটলার হচ্ছে রাশিয়ার ভয় দেখাইতো সব সময়, এবং বলতো যে ইহুদিরা বলশেবিকদের সাথে যদি মিলে ষড়যন্ত্র করে এবং তারা জার্মানির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলা বইলে তারা মানুষকে খেপাইতো। ঠিক ওই প্রক্রিয়াটা আজকে আপনাদের উপর অ্যাপ্লাই করতেছে পাকিস্তানি হায়নার বাচ্চারা। আজকে সামান্তা শারমিনের মতো ইয়েও বলতে বাধ্য হয় যে ওসমান হাদির এই হত্যাকাণ্ডটা পুরোটা ভারত বিদ্বেষ, একমাত্র সে শব্দ ব্যবহার করছে, একমাত্র ভারত বিদ্বেষটা জিয়া রাখার জন্য ওসমান হাদিকে, যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি, শুধু ভারত বিরোধিতার জন্য। এন্ড মৌলবাদী ছাগলরা তো এটা নিয়ে চিল্লাচ্ছে, অমুকে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, অমুকে বাংলাদেশের বিরুদ্ধে, এই শালায় ইন্ডিয়ার দালাল, ওই শালায় ইন্ডিয়ার দালাল, হ্যাঁ, ওই শালায় রয়ের এজেন্ট, ওই শালায় বিজেপির এজেন্ট, এগুলো বইলা একটা ডিজাস্টার তৈরি করতেছে। আপনারা দেখবেন যে এটা যখন হচ্ছে আপনার স্টালিন যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের কথা বললো, তখন সে দেখবেন সবকিছুর মধ্যেই একজন ডাক্তারের কথা আসলে সে বলতো ডাক্তার হচ্ছে পুঁজিবাদের দালাল, হ্যাঁ, শিক্ষক পুঁজিবাদের দালাল, যেই কৃষকরা একটু টাকাওয়ালা ধনী মানুষ তারা সবাই হচ্ছে পুঁজিবাদের দালাল। এই তারা সব জায়গায় দালাল খুঁজে বেড়াইতো। এই বাম আর হচ্ছে গিয়ে যে ইসলামী জঙ্গিবাদ, এই দুইটা আদর্শের এই একটা খুব চমৎকার মিল। তারা সাধারণ মানুষকে খেপাবার জন্য এক এক সময় এক একটা কাল্পনিক জুজু তৈরি করে, এক একটা শত্রু তারা বানায় নিজেরাই বানায়, আপনাকে উস্কায় দিব যে এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ তাড়াতাড়ি করতে হবে, তুমি নামো রাস্তায়। আপনি পারলে প্রমাণ দেন যে ভারত আজ পর্যন্ত, আপনারা যতবার 7 সিস্টার ভাঙার কথা কইছেন, ভারত কয়বার আপনারা হুমকি দিচ্ছেন যে আপনার দেশের চট্টগ্রাম আলাদা করে ফেলাইবো বা ওই জায়গাটা আলাদা করবে? একবার বলছে ভারতের কেউ দায়িত্বশীল? অথচ আপনাদের এই যে ফকিন্নির পোলা, হ্যাঁ, দুর্নীতিবাজ ইউনুস, এই পাকিস্তানপন্থী জারজ প্রথমে আইসা ঘোষণা যে 7 সিস্টার থাকবে না। ও যেই পদে আছে এটারে বলে ধরেন যে নরেন্দ্র মোদীর পদ, প্রধানমন্ত্রী পদ। নরেন্দ্র মোদী আজ পর্যন্ত বলছে বাংলাদেশ নিয়ে কোনো কথা এরকম? আপনাদেরকে 24 ঘন্টা শুনে নিতে ভারত হ্যান করতেছে, ভারত ত্যান করতেছে, এগুলো বলে আপনার তো মূর্খগুলাকে ওদের রাজনীতিতে ওরা ব্যবহার করতেছে। ভারত এই দেশ নিয়ে ভাবে না, ভারতের মাথা ব্যথা নাই, ভারত আছে তার নিজের অবস্থানে। এই চুলকানিটা আপনাদের। অথচ এদেরকে মানে এরা বলে যে ভারত হচ্ছে আওয়ামী লীগকে সহায়তা করতো, আওয়ামী লীগ ভারতকে সাপোর্ট দিত। কেন? বিএনপি যখন ক্ষমতায় ছিল ভারতের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিল বিএনপি? ভারতের পা চাইটা চলতো বিএনপি। আওয়ামী লীগ অতটা ভারতের পা চাটতে হয়নি কোনো কালেই, যতটা বিএনপি কে দরকার পড়ে। আপনাদের জামাতের আমির কেন যায় ভারতের সাথে মিটিং করতে? জামাত তারপরে ধরেন যে কি বলে, এই সরকারের বিভিন্ন উপদেষ্টা 2 দিন পর পরে লাইন দেয়। ইউনুস কেন 4বার আবেদন করেও মোদীর লোকে দেখা করার সুযোগ পায় না? আপনাদেরকে ভারত বিরোধিতার এই যে মেডিসিন খাওয়ায়া মাতাল বানায়া ঘুরাইতেছে। ভারতরে চাটতে এদেশে কেউ কম চাটে না।
বরং ভারতের থেকে যদি কিছু আদায় করতে পারে সেটা আওয়ামী লীগ পারে। বিএনপির টার্মের একটা কিছু দেখান যে ভারতের কাছ থেকে পজিটিভ কোনো কিছু করছে বিএনপি, বরং আওয়ামী লীগের সময় চাইতে অনেক বেশি ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি তার ফেভারে রাখার জন্য। অতএব দোষটা শুধুমাত্র মনে করেন কি বলে যে আওয়ামী লীগের দিকে আপনাদের, কিন্তু এখানে কিছুই না। এটা হচ্ছে ভারত বিরোধিতার নামে আপনাদেরকে ব্যবহার করে ওদের রাজনীতিটা টিকায় রাখা, এটার বাইরে আর কিছুই নাই। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে বাংলাদেশে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে চরমপন্থী জঙ্গিবাদী যে মানসিকতা, জঙ্গিবাদী মানসিকতাটাকে ইসলাম বলে চালানো হচ্ছে। সাধারণ মানুষকে ইসলামের নাম দিয়ে মূলত জঙ্গিবাদে জড়ানো হচ্ছে, উগ্রবাদে জড়ানো হচ্ছে। সারা পৃথিবীর কাছে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে। আর আমজনতা যাদের মধ্যে 95% জীবনে কোরআনটা বাংলায় পড়া দেখে নাই, হাদিসের হডাও জানে না, ওয়াজে কি কইতাছে মোল্লায় হেটা হইনা কাপড় উড়ায় মানে দৌড়াইতেছে, নিজের তো কোনো আক্কেল নাই। ধর্ম সম্পর্কে কি জানেন একবার নিজের প্রশ্ন করেন তো। কয়টা সূরার অর্থ আপনাকে জিজ্ঞেস করলে পারবেন? কয়টা হাদিস আপনার মুখস্থ আছে? মানে কি জানেন আপনি ইসলাম সম্পর্কে? এক উন্মাদের বাচ্চা ওর ব্যবসার জন্য আপনারা বলতেছে রাস্তায় নামতে, আপনি রাস্তায় নেমে যাচ্ছেন। যারা ইসলামের মানে কি বলে যে সুফি ইসলাম নিয়ে যারা কথা বলছে তাদেরকে নাস্তিক বলে ঘোষণা করে দিতেছেন। তারা কেন আপনার মতো আরেকজনকে জবাই করে না? অতএব মাজারপন্থীরা খারাপ, তাদেরকে আপনারা মারতেছেন, লাশ কবর থেকে তুলে আগুন জ্বালাইতেছেন। আপনাদের অন্য কোনো শত্রু লাগে না। এই জঙ্গিরা যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে সেই নিরীহ মুসলমানদেরকে জঙ্গি মানে তারা নাস্তিক বানায় কতল করতেছে। একটু মাথাটা খাটায় বোঝেন যে ভারত বিদ্যের যেটা ওয়াজ কইরা যারা পেট চলে, এই ওয়াজ ব্যবসায়ীরা ওরা হচ্ছে কি আপনাদেরকে শুধু ইসলামের নাম বইলে মূলত জঙ্গি বানাইতেছে আপনাদেরকে, এই দেশটাকে মারা খাওয়াচ্ছে। অথচ এই যে মাদ্রাসায় পড়া যে পোলাপানগুলা ফেসবুকে এসে যারা সারাদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, যারা সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেয়, আমার বাপ জামাত, আমার বাপ জামাত, আমার বাপ আইএস, আমার বাপ আল কায়দা, এই বয়ানগুলো যারা দেয়, এই ফকিন্নির বাচ্চাগুলাকে, রাস্তার টোকাইয়ের বাচ্চাগুলাকে জিজ্ঞেস করেন ওর মাদ্রাসার সবচেয়ে বড় ডোনারকে, ওর মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে? আওয়ামী লীগের কোনো নেতা, নাহলে বিএনপির কোনো নেতা। এই ফকিন্নির বাচ্চাগুলা খায়া বাচ্চা থাকে আওয়ামী লীগের ভিক্ষা, খায়া বাচ্চা থাকে বিএনপির ভিক্ষা, গান গায় আইএস আল কায়দার। কারণ এই ফকিন্নির বাচ্চারা চূড়ান্ত লেভেলের মানে অশিক্ষিত, ওদেরকে বানায় রাখা হয়, মানে খুব টেকনিক্যালি ওদেরকে অশিক্ষিত মূর্খ বানায় রাখা হয়। এবং এই মূর্খ বাচ্চাগুলা যে নিজের মূর্খতা থেকে বেরোবে সেই চিন্তাটা ওদের মধ্যে আর মানে তৈরি হতে দেয় না। যে কোনো মাদ্রাসা কেন্দ্রিক এই ফকিন্নি গুলাকে দেখবেন, না খাওয়া মিসকিন গুলাকে দেখবেন যে ওরা খাইব আওয়ামী লীগের মাদ্রাসায়, বিএনপির মাদ্রাসায়, গান গাইব আইএস আল কায়দার। তো এই হচ্ছে কি এই দেশের ভারত বিরোধিতা রাজনীতি, যেটা করে এরা টিকা থাকতেছে। অথচ আপনি দেখেন এই ভারতের ধরেন আজকে বাংলাদেশে যে চালটা খাওয়া হইতাছে, এই চালটাও মনে করেন ভারত থেকে আসে, একটা বড় অংশ চালই ভারত থেকে আসে। বা ধরেন আমাদের যে চাষাবাদ হয় সেখানে যে ট্রাক্টর ব্যবহার করেন আপনি, সেই মাহিন্দ্রা ট্রাক্টর বা ইন্ডিয়ার মাল। এই দেশে যদি আপনি হিসেব করেন যে ভারত থেকে কি ট্রাক থেকে লেগুনা এনজিও মানে যা যা আছে সিএনজি টিএনজি আর কি, এগুলো সবকিছু ভাই ইন্ডিয়ার তৈরি। এই দেশে একটা নিডল পর্যন্ত, এই যে গার্মেন্টস নিয়ে যে আমরা কথা বলি, গার্মেন্টস একটা সুই পর্যন্ত আনতে আমাদেরকে ভারত থেকে, বাংলাদেশ সুই বানায় না। পুরা কাঁচামালটা আসে ওখান থেকে, পেঁয়াজ তেল রসুন থেকে শুরু করে সব আসে। আপনি সারাদিন ভারত বিরোধিতা মারাইতেছেন, আপনার মুখ দিয়ে ঢোকেও ভারত, গোয়া দিয়ে বাইরেও ভারত। হ্যাঁ, কিন্তু ফেসবুকে আইলে আপনার ইমান জায়গা ওঠে, জায়গায় ওঠে খুব। আপনার বাপ পাকিস্তান তো এগুলো দেয় না, আপনার বাপ আল কায়দা আইএস তো দেয় না, সবকিছু আপনি খান ভারতের। কিন্তু তারপর আপনার তো মূর্খগুলাকে ব্যবহার করে ভারত বিরোধী ভারতীয় আধিপত্যবাদের যে একটা ভূত আপনাদেরকে দেখায়, আর আপনারা নেড়ি কুত্তার মতো রাস্তায় নেমে ওদের পেছনে পেছনে দৌড়ান। একটু মাথাটা খাটান, এখানে ভারত মানে ভারতের আধিপত্যবাদ নাই। যদি আধিপত্যবাদের কথা বলতে হয়, আপনি কেন আপনার পোলার নাম আরবিতে রাখেন? আরবিতে নাম রাখা ইসলামের কোনো জায়গায় নাই যে আপনার সন্তানের নাম আরবি ভাষায় রাখতে হবে। আপনি কেন রাখেন? এটা হচ্ছে গিয়ে ধরেন আরবীয় আধিপত্যবাদ। আপনার মতো মূর্খকে এটা বুঝাই দেওয়া হয়েছে সবকিছু আরবি ঢুকাইতে হইব, আরবি ভাষা ঢুকাইতে হইব, তাইলে বোধহয় জান্নাত পাইবা। এটা কোনো জায়গায় নাই, কোরআনে কোনো জায়গায় নাই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। ধরেন বাচ্চার নাম রাখার ক্ষেত্রে কোরআনে আছে সুন্দর এবং অর্থবহ একটা নাম রাখার জন্য, এটা বলা আছে হাদিসে যে সুন্দর এবং অর্থবহ যাতে নাম হয়। সুন্দর এবং অর্থবহ মানে কি? আরবি নাম। একটু নিজের বিবেক খাটায় চিন্তা করেন, আধিপত্যবাদ কারে বলে? এই দেশে যদি আধিপত্যবাদের কথা আসে, দুইটা আধিপত্যবাদ চলে এই দেশে। একটা হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান আধিপত্যবাদ, আর একটা হচ্ছে মার্কিন আধিপত্যবাদ। এখানে ভারতীয় আধিপত্যবাদের কিছু নাই। ভারতীয় আধিপত্যবাদ বলতে যেটা চলতেছে, এটা হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য আপনার মতো অথর্বদেরকে, আপনার মতো মূর্খদেরকে
ভারতীয় আধিপত্যবাদের কথা বলে রাস্তায় নামানো, ওদের রুটি রুজির ব্যবসা করা, আর কিচ্ছু না। একটু চিন্তা করেন যে আসলে আমাদের এখানে আধিপত্যবাদ কার চলে, হিসাবগুলো মিলান। মার্কিন আধিপত্যবাদ এবং অ্যারাবিয়ান আধিপত্যবাদ নাকি ভারতীয় আধিপত্যবাদ? ধন্যবাদ।